ঘরে বসেই মোসাদের হাতে খুন হয়েছিল ২০ ইরানি জেনারেল। কোন প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান এত নিখুঁতভাবে জানল ইসরায়েল? এবার আমেরিকার এক নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলিরা। এখন কি বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র? সৌরজগতে ঢুকে পড়েছে বাইরের এক রহস্যময় বস্তু, জানালো নাসা। এটি কি আমাদের জন্য হুমকি? কি বলছেন বিজ্ঞানীরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ঘরে থেকেই সাম্প্রতিক সময়ে খুন হয়েছিলেন অন্তত ২০ ইরানি সামরিক কমান্ডার। যেখানে ঘুমাচ্ছিলেন ঠিক সেই ঘরেই তাদের হত্যা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সদস্যরা। একের পর এক নির্ভুল লক্ষ্যে আঘাত এনেছে ইসরায়েলের মিসাইল। কিন্তু কিভাবে তাদের অবস্থান জানল মোসাদ? সেই রহস্য ফাঁস করলেন মোসাদের সাবেক উপপ্রধান। জানালেন নিখুঁত এই হামলার পেছনে মূল অস্ত্র ছিল কোনটি, আর কোন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল আগেই জেনে নিয়েছে কে কোথায় কখন কোন রুমে আছে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানের মাটিতে আচমকা খুন হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডসের একের পর এক শীর্ষ কমান্ডার। মৃত্যুর সময় তাদের কেউ ঘুমাচ্ছিলেন বেডরুমে, কেউ ছিলেন নামাজের বিছানায়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন অপারেশনে অন্তত ২০ জন উচ্চ পর্যায়ের মিলিটারি জেনারেল ও একাধিক পরমাণু বিজ্ঞানী হত্যায় কেঁপে ওঠে ইরান। রাজধানী তেহরানের বুকে সুরক্ষিত সেফ হাউজে নিখুঁত হামলার ফলে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কিভাবে জানল এলিট কমান্ডারদের নির্ভুল লোকেশন? দেশের অভ্যন্তরে মোসাদের নেটওয়ার্ক কি এতই শক্তিশালী, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? ইসরায়েলের ড্রোন ও মিসাইল হামলায় নিহত হয়েছেন মিলিটারি কমান্ডার, বিজ্ঞানী ও গোয়েন্দা কর্মকর্তা। এসব স্ট্রাইকের প্রতিটিই ছিল পূর্ব পরিকল্পিত, সুনির্দিষ্ট, লক্ষ্য নির্ভর। এই অসাধ্য কিভাবে সাধন করল ইসরায়েল, সে বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান। বিবিসিকে দেয়া এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে রামে ইগরা ফাঁস করেছেন বিস্তারিত তথ্য। তিনি জানিয়েছেন, মূলত মোবাইল ফোনই ছিল মোসাদের প্রধান অস্ত্র। উন্নত প্রযুক্তির মাধ্যমে মুঠোফোনকে পরিণত করা হয়েছিল ডিজিটাল গুপ্তচরে। এসব ফোন ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন ট্র্যাকার আর মাইক্রোফোন থেকে নির্ধারিত লোকেশন জেনে ফেলে মোসাদ। সাইবার জগৎ থেকে চুরি করা তথ্য, মোবাইল ট্র্যাকিং ও অত্যাধুনিক গাইডিং সিস্টেম সব মিলিয়ে ইরানের মাটিতে প্রযুক্তিগত গণহত্যা শুরু করেছে মোসাদ। বিপ্লবী গার্ড কমান্ডার ও বিজ্ঞানীদের মোবাইল থেকে মোসাদ বের করে ফেলে তারা কোথায় ঘুমান, কোন ফ্ল্যাটে থাকেন কিংবা কে কখন কোথায় আছেন। ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করার পর গাইডেড মিসাইল দিয়ে নির্দিষ্ট ফ্ল্যাটের নির্দিষ্ট ঘরে চালানো হয় চূড়ান্ত হামলা। এমন অপারেশনে ইসরায়েল ব্যবহার করেছে ২ বছর ধরে গবেষণার পর তৈরি বিশেষ এক ধরনের প্রযুক্তি। এটি শুধু লোকেশনই ট্র্যাক করে না, শনাক্ত করতে পারে ঘরের অভ্যন্তরের সমস্ত কার্যক্রম। মোবাইল ফোনের মতো গ্যাজেট ব্যবহার করে ইরানের পেটের ভেতরে ঢুকে পড়েছে মোসাদ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানিয়েছেন, কেবল নজরদারি নয়, বরং এই ধরনের প্রযুক্তি আসলে একটি নির্ভুল হত্যাকাণ্ডের মেশিন। একজন মানুষ কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, সবকিছুর উপর নজর রাখা হয় এর মাধ্যমে। ফলে নিজের বেডরুমেও কেউ নিরাপদ নয়। বিপ্লবী গার্ড কমান্ডারদের উপর চালানো হামলা এতটাই নিখুঁত ছিল যে যেখানে তারা ঘুমাচ্ছিলেন ঠিক সেই ঘরেই আঘাত হেনেছে মিসাইল। বর্তমানে প্রচলিত অস্ত্রের চেয়ে বিপজ্জনক হয়ে উঠছে ডিজিটাল অস্ত্র। গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর জন্য ভয়ঙ্কর হুমকির কারণ হয়ে উঠবে মোসাদের নতুন যুদ্ধ প্রযুক্তি। ইরানের শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের এমন পরিণতির ফলে আগের চাইতে আরও সতর্ক হয়ে উঠবে তেহরান। ইসরায়েলকে ঠেকাতে শুধু ক্ষেপণাস্ত্রের শক্তি যথেষ্ট নয়, বরং ইরানকে গড়ে তুলতে হবে সাইবার ওয়ারফেয়ারে দক্ষ কর্মী বাহিনী। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, মোসাদ ও পশ্চিমা গোয়েন্দাদের ষড়যন্ত্র ব্যর্থ করার মাধ্যমে তৈরি করতে হবে সুরক্ষার দেয়াল। আর খামেনি প্রশাসনের সামনে এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শুধু ফিলিস্তিনি নয়, এবার অধিকৃত পশ্চিম তীরে এক আমেরিকান তরুণকেও পিটিয়ে হত্যা করেছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার রামাল্লায় ২৩ বছর বয়সী ওই তরুণকে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায় সমবয়সী আরও এক ফিলিস্তিনি তরুণও নিহত বলে জানানো হয়েছে। প্রশ্ন উঠেছে, এবার নিজ নাগরিক হত্যার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি ট্রাম্প প্রশাসন? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট।
এবারে সাধারণ কোনো ফিলিস্তিনি নয়, এক মার্কিন নাগরিককেই পিটিয়ে হত্যা করেছে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা। 11 জুলাই অধিকৃত পশ্চিম তীরে ভয়াবহ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবার, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও মানবাধিকার সংস্থাগুলো। সাইফ আল দিন মুসলাত নামের ফিলিস্তিনি বংশোদ্ভূত ওই মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরের বাসিন্দা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার রামাল্লার উত্তরে সিনজিল শহরে অবৈধ বসতি স্থাপনকারীরা 23 বছর বয়সী মুসলাতের ওপর হামলা চালায়। সারা শরীরে মারধর চালিয়ে তাকে হত্যা করা হয়। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে নিহতের পরিবার জানিয়েছে, সম্প্রতি ফ্লোরিডা থেকে স্বজনদের দেখতে ফিলিস্তিনে যান মুসলাত। তারই মাঝে নির্মম এই ঘটনা ঘটল। এদিকে যুক্তরাষ্ট্র এই মৃত্যুর ব্যাপারে অবগত বলে জানিয়েছে। রয়টার্সকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, তারা পশ্চিম তীরে এক মার্কিন নাগরিকের মৃত্যুর তথ্য জানতে পেরেছে। তবে নিহতের পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে ওই বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের এই হামলায় মোহাম্মদ শালাবি নামে আরও এক ফিলিস্তিনির মৃত্যু হয় বলে জানিয়েছে পশ্চিম তীরের স্বাস্থ্য মন্ত্রণালয়। বসতি স্থাপনকারীরা তাকে গুলি করে হত্যা করে। মানবাধিকার কর্মীরা বলছেন, তারা ধারাবাহিকভাবে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও পাড়ায় অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাগুলো নিয়ে অভিযোগ জানিয়ে আসছে। অনেক সময় পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের। মানবাধিকার কর্মীদের অভিযোগ, ইসরায়েলি সামরিক বাহিনী প্রায়ই এসব হামলার সময় বসতি স্থাপনকারীদের রক্ষা করে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ দেখালে তাদের ওপর গুলি চালায়। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, পশ্চিম তীরে জোরপূর্বক ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি ফিলিস্তিনিদের উচ্ছেদের একটি বৃহত্তর কৌশলের অংশ। গাজা যুদ্ধ শুরুর পর এ ধরনের হামলা ও দখলদারি বেড়েছে। ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো কিছু পশ্চিমা দেশ সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও এসব বন্ধের কোনো নাম নিশানা নেই। গাজা যুদ্ধ শুরুর পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বেশ কিছু সহিংস বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে এবছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। এবারে তারই আমলে বসতি স্থাপনকারীদের হাতে মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় তিনি কি করেন তাই দেখার বিষয়। পরিসংখ্যান বলছে, 2022 সাল থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত 9 মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে আছেন আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেও। মানবাধিকার কর্মীদের অভিযোগ, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সাহায্য দিয়ে থাকে, কিন্তু মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের ইসরায়েলি সহিংসতা থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সরকার বারবার ব্যর্থ হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 বিধ্বস্ত হওয়ার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি নয়, ছিল পাইলটদের ভুল। সম্প্রতি ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, কোনো এক অজানা কারণে বিমানের জ্বালানি সুইচ বন্ধ করে দেওয়া হয়, আর এই কারণেই সেটি আছড়ে পড়ে একটি মেডিকেল কলেজের হোস্টেলের উপর। কেন বন্ধ করা হয়েছিল ফিউল সুইচ? ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের তদন্ত প্রতিবেদনে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং পাইলটের ভুলের কারণেই আছড়ে পড়ে বোয়িং 7878 ড্রিমলাইনার বিমানটি। ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক তদন্তে সামনে আসে কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে যায় ফিউল সুইচ, ফলে ইঞ্জিনে কোনো জ্বালানি পৌঁছায়নি আর আছড়ে পড়ে বিমানটি। কি কারণ ছিল এর পেছনে? পাইলট কেন জ্বালানি সুইচ বন্ধ করে দিলেন? গত 12 জুন ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিল এয়ার ইন্ডিয়ান ফ্লাইট AI-171। লন্ডনগামী এই বোয়িং বিমানটি উড্ডয়নে মাত্র 32 সেকেন্ডের মধ্যে আছড়ে পড়ে শহরের একটি মেডিকেল কলেজ হোস্টেলের বিল্ডিংয়ে। এতে বিমানের 242 জন যাত্রীর মধ্যে 241 জন ও নিচে থাকা অন্তত 30 জন নিহত হন, যা সাম্প্রতিক দশকের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্ঘটনার পর সামনে আসা বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, বিমানটি স্বাভাবিক গতিতে রানওয়ে ছাড়লেও হঠাৎই উচ্চতা হারিয়ে ভবনের উপর ভেঙে পড়ে এবং অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল কোনো যান্ত্রিক ত্রুটি বা পাখির আঘাতের কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB প্রকাশিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, বিমানের ইঞ্জিন, ফ্ল্যাপ বা যান্ত্রিক ব্যবস্থায় কোনো ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি। বরং ককপিটের ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডারের বিশ্লেষণ থেকে দেখা গেছে, উড্ডয়নের পর ইঞ্জিনের ফিউল কন্ট্রোল সুইচগুলো কয়েক সেকেন্ডের ব্যবধানে রান থেকে কাট অফ অবস্থায় চলে যায়, যার ফলে দুই ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়, ককপিটের ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করে দেখা গেছে, ফিউল সুইচ বন্ধ হওয়ার পর পাইলট সহকারী পাইলটকে জিজ্ঞেস করেন সুইচ বন্ধ করলে কেন। উত্তরে সহকারী পাইলট বলেন তিনি বন্ধ করেননি। পরে দুইজন পাইলট মিলে আবারও ইঞ্জিন চালু করার চেষ্টা করেন। একটি ইঞ্জিন চালুও হয়, কিন্তু সেই ইঞ্জিন যথেষ্ট থ্রাস্ট সৃষ্টি করতে পারেনি, আর বিমানটি আছড়ে পড়ে হোস্টেলের উপর। প্রতিবেদনে আরও দাবি করা হয়, বিমানটি আরও 1000 ফুট উঁচুতে থাকলে হয়তো বেঁচে যেতেন সবাই। এনবিসি নিউজের একটি প্রতিবেদন মতে, এই সুইচগুলো আচমকা বন্ধ হয়ে যাওয়ার ব্যাখ্যা হিসেবে তদন্তকারীরা দুটি সম্ভাব্য কারণ নিয়ে কাজ করছেন। প্রথমত, পাইলট হয়তো ভুল করে জ্বালানি সুইচ বন্ধ করে দেন। দ্বিতীয়ত, কোনো অজানা মানব যান্ত্রিক সমন্বয়জনিত ভুলের কারণে এ ধরনের অপ্রত্যাশিত কন্ট্রোল কমান্ড কার্যকর হয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত বোয়িং বা জিই ইঞ্জিন প্রস্তুতকারকদের বিরুদ্ধে কোনো সতর্কতা বা নির্দেশনা জারি করা হয়নি। বোয়িং কোম্পানি বিষয়টি নিয়ে মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই ল্যান্ডিং গিয়ার বন্ধ না করে উচ্চতা নেয়ার সময় ইঞ্জিনের শক্তি হঠাৎ কমে যায়। 650 ফুট উচ্চতায় পৌঁছে বিমানটি দ্রুত নেমে আসে এবং মেডিকেল কলেজ হোস্টেলে সজোরে আঘাত করে। সে সময় ককপিট থেকে কোনো বিপদ সংকেতও পাঠানো হয়নি। এ বিষয়ে AAIB জানিয়েছে, ব্ল্যাক বক্সের তথ্য ও বোয়িংয়ের সিমুলেশন মিলিয়ে প্রমাণ মিলেছে প্রধান ত্রুটি ছিল ফিউল সুইচের অপারেশন। এখনও চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি AAIB, তবে সংস্থাটির প্রাথমিক রিপোর্ট প্রমাণ করে কোনো যান্ত্রিক ত্রুটি না, বরং ভুল সুইচ বন্ধ করার কারণেই ঝরে গেছে 271টি তাজা প্রাণ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। বিশ্বের দক্ষিণাঞ্চলীয় উন্নয়নশীল দেশগুলো এখন এক নতুন শক্তির ছায়ায় চলছে। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বিনিয়োগ, ঋণ এবং কৌশলগত সম্পর্কের মাধ্যমে বেইজিং দ্রুতই নিজেদের উপস্থিতি দৃঢ় করছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই উদার সহযোগিতা কি সত্যিকারের সহমর্মিতা, নাকি এক নতুন ধরনের নিয়ন্ত্রণের কৌশল? চীনের বন্ধুত্বের পেছনের হিসেবটা এখন নতুন করে খতিয়ে দেখছে বিশ্ব। হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট। বিশ্ব নেতৃত্বের মঞ্চে শুরু হয়ে গেছে আমেরিকার ছন্দপতন, আর সেই শূন্যতা পূরণের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে চীন। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি ও শুল্ক যুদ্ধের ধাক্কা দুনিয়া জুড়ে ক্রমেই দুর্বল করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান। অন্যদিকে কৌশলগতভাবে আন্তর্জাতিক নেতৃত্বের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠছে চীন। বহুপাক্ষিক জোট থেকে বেরিয়ে আসা, আন্তর্জাতিক সহযোগিতা কমিয়ে আনার মতো নানা পদক্ষেপের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের জায়গা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন একটাই, আমেরিকার পতন ঘটলে কে হবে পরবর্তী বিশ্বমোড়ল? সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পিছু হটার পুরো ফায়দা নিচ্ছে চীন। বেইজিং নিজেকে উপস্থাপন করছে বিশ্বের দায়িত্বশীল শক্তি হিসেবে। এশিয়ার 9টি দেশের সঙ্গে চুক্তি, আসিয়ান সহ আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভের মাধ্যমে 120টির বেশি দেশের সমর্থন আদায়, সবকিছুই এই চিত্রের প্রমাণ। একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ায় বিপুল বিনিয়োগ চীনের অবস্থানকে আরও জোরদার করছে। এছাড়াও $9 বিলিয়ন লাতিন আমেরিকা উন্নয়ন ঋণ, সংস্কৃতির প্রসার এবং আফ্রিকান ইউনিয়নের সঙ্গে নিয়মিত কূটনৈতিক সংলাপ, সব মিলিয়ে ক্রমেই নিজস্ব প্রভাব বলয় বড় করছে চীন। চীনের এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে যুক্তরাষ্ট্রের ভুল কূটনীতি। ট্রাম্পের অধীনে মার্কিন প্রশাসন বহু দশকের পররাষ্ট্র নীতিকে বাদ দিয়ে জাতীয়তাবাদী অর্থনৈতিক নীতিকে সামনে আনছে। ইরানের পারমাণবিক স্থাপনায় একতরফা হামলা, বিভিন্ন দেশের সঙ্গে মিত্রতা হ্রাস, দারিদ্র্যপীড়িত দেশগুলোতে সাহায্য কমিয়ে দেওয়া, এসব পদক্ষেপ তৈরি করছে মার্কিন সফট পাওয়ারের পতনের পথ। এখানেই কৌশলগতভাবে চীন এগিয়ে গেছে। তবে চীনের এই ভাবমূর্তি নিখুঁত নয় বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ। নিজেদের দেশে দমননীতি এবং দক্ষিণ চীন সাগরে আগ্রাসন চীনের ন্যায়সঙ্গত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি এসব সমালোচকের।
বিশ্ব পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে পদ্ধতিগত পার্থক্য আছে চীনের। কমিউনিস্ট ব্যবস্থার দেশ হওয়ার কারণে মূলনীতির দিক থেকেও আছে ভিন্নতা, আর ক্রমশ সেটা স্পষ্ট হয়ে উঠছে। চীন যেখানে অবারিত সাহায্য, ঋণ বিতরণ ও কূটনীতির মাধ্যমে শক্ত করছে নিজেদের অবস্থান, সেখানে ক্রমাগতই মিত্র খোয়াচ্ছে যুক্তরাষ্ট্র। একসময় নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থার পক্ষে থাকলেও ট্রাম্পের আমলে দুর্বল হয়ে পড়েছে মার্কিন সেই দৃষ্টিভঙ্গি। ফলে চীনের বিকল্প অবকাঠামোর প্রতি আগ্রহী হয়ে উঠছে বিশ্বের অনেক দেশ। বর্তমান পরিস্থিতিতে ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক নেতৃত্বে চীনের উত্থান এখন শুধু সময়ের ব্যাপার। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। আমাদের সৌরজগতে ঢুকে পড়েছে বাইরের এক রহস্যময় বস্তু। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গবেষকদের মতে বস্তুটি আমাদের চেনা কোনো জগতের নয়, এটি অন্য কোনো নক্ষত্রের আকাশ থেকে ছুটে এসেছে। বলা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এটি সূর্যের পাশ দিয়ে অতিক্রম করবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এটি কি আমাদের জন্য হুমকি? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। আমাদের সৌরজগতে ঢুকে পড়েছে বাইরের এক রহস্যময় বস্তু। বিষয়টি নিশ্চিত করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই অজানা বস্তুটির নামকরণ করা হয়েছে কমেট 3I অ্যাটলাস। এটি এমন একটি ধূমকেতু যা সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রের আকাশ থেকে ছুটে এসেছে। এই ধরনের বস্তুকে বিজ্ঞানের ভাষায় ইন্টারস্টেলার অবজেক্ট বলা হয়। সহজভাবে বললে এটি আমাদের পরিচিত গ্রহ নক্ষত্রের কোনো অংশ নয়। প্রথমবারের মতো এই বস্তুটিকে 2025 সালের জুন মাসের শেষ দিকে হাওয়াই দ্বীপের অ্যাটলাস টেলিস্কোপ দ্বারা শনাক্ত করা হয়। ইয়াহু নিউজ জানিয়েছে এটি আমাদের সৌরজগতের আসা দ্বিতীয় প্রমাণিত ইন্টারস্টেলার বস্তু। এর আগে 2017 সালে ওমুয়ামু নামে আরেকটি রহস্যময় বস্তুর প্রবেশ বিজ্ঞানীদের চমকে দিয়েছিল। কমেট 3I অ্যাটলাসের আকার প্রায় আধা মাইল চওড়া। এতে মূলত বরফ, পাথর আর ধুলোর মিশ্রণ রয়েছে। যখন এটি সূর্যের কাছাকাছি পৌঁছায় তখন এর বরফ গলতে শুরু করে এবং চারপাশে একটি উজ্জ্বল লেজের মতো তৈরি হয়। এই উজ্জ্বল লেজের কারণেই বিজ্ঞানীরা এটিকে ধূমকেতু বলে চিহ্নিত করেছেন। এবিসি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী এটি প্রতি ঘন্টায় প্রায় 97,200 মাইল গতিতে ছুটছে। এর গতি এবং গতিপথ দেখে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে এটি সৌরজগতের কোনো কক্ষপথে আবদ্ধ নয় এবং এটি সরাসরি আমাদের সোলার সিস্টেম অতিক্রম করে অন্য কোনো গ্যালাক্সির দিকে চলে যাবে। এভাবে একটি বস্তু হঠাৎ ঢুকে আবার বেরিয়ে যাওয়া খুবই বিরল ঘটনা। তবে প্রশ্ন উঠেছে, এই ধূমকেতু কি পৃথিবীর জন্য হুমকি? CNN জানিয়েছে বর্তমানে হাতে থাকা তথ্য অনুযায়ী এটি পৃথিবীর কাছে আসবে না, তাই কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই। অনেকের মনে প্রশ্ন জেগেছে, এটি কি কোনো প্রাকৃতিক বস্তু নাকি কোনো বুদ্ধিমান এলিয়েন সভ্যতার তৈরি মহাকাশযান? বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন যে এটির মধ্যে কোনো কৃত্রিম সংকেত বা উপাদান পাওয়া যায়নি, ফলে এটিকে একেবারেই প্রাকৃতিক ধূমকেতু হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তবে এই ধরনের ইন্টারস্টেলার বস্তুর পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের সৌরজগতের বাইরে কী ধরনের পদার্থ আছে সেই সম্পর্কে ধারণা দেয়। লাইফ সায়েন্সের প্রতিবেদন অনুসারে এই কমেটের রাসায়নিক গঠন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝার চেষ্টা চলছে। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের মতে আগামী কয়েক মাসের মধ্যে এটি সূর্যের পাশ দিয়ে অতিক্রম করবে। তারপরই এর গতি আরও বাড়বে এবং এটি আমাদের সৌরজগৎ ছেড়ে চিরতরে চলে যাবে। এর আগে এই বস্তু কখনোই আমাদের টেলিস্কোপে ধরা পড়েনি। এটি ঠিক কত বছর বা কত কোটি বছর ধরে মহাকাশে ভেসে বেড়াচ্ছে তা এখনও জানা যায়নি। বিজ্ঞানীরা বলছেন এমন বস্তু আমাদের জানা ইতিহাসে হাতে গোনা কয়েকবারই ধরা পড়েছে। এর ফলে মহাবিশ্বের উৎপত্তি, ধূমকেতুর গঠন এবং সৌরজগতের বাইরের রহস্যময় বস্তুগুলোর প্রতি আমাদের জ্ঞানের পরিধি আরও বিস্তৃত হবে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই সংবাদ যতটা রোমাঞ্চকর ততটাই গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের কাছে। যারা আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হন তাদের জন্য এই কমেট 3I অ্যাটলাস এক অনন্য ও অজানা জগৎ সম্পর্কে জানার বিরল সুযোগ তৈরি করেছে। এটি ক্ষণিকের অতিথি হলেও এর রেখে যাওয়া রহস্য নিয়ে আগামী বহু বছর ধরে চলবে গবেষণা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।